হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। দেখাইতেছি আমি কই আছি আর কি অবস্থা গাড়ি ড্রাইভ করতে। সো চলেন দেখাই। সো এখান থেকে বুঝাই যে আমি যে জায়গাটা আসছি এটা হিডওয়ে বলে। জায়গাটার নাম হিডওয়ে। আর আমি এখন যে জায়গায় যাব সেটা হচ্ছে রকডেল স্টেশন, কমন প্লেস ফর বাঙালি আর এনিওয়ান এলস ফ্রম দ্য এশিয়ান। তো আমি নিজে দেখি আগে যে 33 মিনিট দূরে আমি আছি গাড়ি দিয়ে ড্রাইভ করলে, ঠিক আছে? তো এই জায়গায় আছি আমি, এই ঠিক আছে। রয়্যাল ন্যাশনাল পার্কও বলে। এই সামনেই, আমার সামনে, এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা রয়্যাল ন্যাশনাল পার্ক। আর মোস্ট অফ দ্য কেস যেটা হয়, বৃষ্টি হইলে এই সাইডে সবাইকে আসতে নিষেধ করে দেওয়া হয়। এই যে এরকম যদি বৃষ্টি হয় এখানে আসতে নিষেধ করে দেওয়া হয়, কারণ হইতেছে এটা পাহাড় পর্বত এলাকা, অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় আর বন্যাও বেশি হয়। তো চলেন দেখি কি অবস্থা। তো আমি প্রথমে এটা সেট করি এখানে। সিট বেল্ট মাস্ট। এই দেশে, বাংলাদেশে সিট বেল্ট না হইলেও হয়, ঠিক আছে? স্টার্ট, বিসমিল্লাহ। মাঝে মাঝে মনে হবে যে সাগরের উপরে দিয়ে গাড়ি চালাইতেছি। সাগরের উপরে দিয়ে গাড়ি চালানো জীবনে শুনছেন? শুনেন নাই, দেখানো নাই। আজকে দেখবেন সাগরের উপরে দিয়ে কিভাবে গাড়ি চালাই। তো প্রবলেম হইতেছে আমার মোবাইল, মোবাইল রাখার জায়গা নেই। একটা ব্যবস্থা করা যায় এখানে। রাখলে মনে হয় সমস্যা নেই, আপনারা দেখতে পারবেন অ্যাটলিস্ট। আমার না দেখলে চলবে, আমি ম্যাপ দেখাচ্ছি। আর চার্জারটা লাগায় রাখা ভালো, ইন কেস ব্যাটারি কম হবে। তো চলেন বিসমিল্লাহ করি। এখনো সাগরের নামই নেই, সাগরের নামতে যেতেছি। একটু পরে দেখবেন যে ঢাল, ঢাল দিয়ে নামতে গেলে মনে হয় কি সাগরের মধ্যেই নামতেছে। আমার একটু বাংলা গান শুনতে ভালো লাগে। তো শুরু করলাম। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সাগরে যাচ্ছি। ওই সাগরের বাম পাশে দেখেন ছোট ছোট কিছু জাহাজের, না এগুলা গাড়ি মনে করেন না, এটা জাহাজ ভাইসা আছে। বাবারে বাবা, কই আসছি, কি পাহাড় পর্বত। তো মাঝে মাঝে
যেটা প্রবলেম হয় অতিরিক্ত সেটা হইতেছে যেগুলো 2 হুইল ড্রাইভ, সেসব গাড়ির জন্য সবচেয়ে বেশি বেকায়দা করে যেতে হয়। কারণ 2 হুইল ড্রাইভগুলো পাহাড়ের উপরে দিয়ে উঠতে গেলে সামনে চাকা রোল করে, বিপদে পড়ে যেতে হয়, বিশেষ করে এই বৃষ্টির দিনে। আমি অনেকবারই পড়ছি। অনেক মানুষ, অনেক এক্সপিরিয়েন্স যারা এখানে ড্রাইভার আছেন তাদের থেকে এক্সপিরিয়েন্সও নিয়েছি। বলে যে উপরে ওঠার সময় আস্তে আস্তে এক্সিলেটর দিতে হয়, আস্তে আস্তে এক্সিলেটর দিলে গাড়ি আস্তে আস্তে যাবে, এক্সিলেটর জোরে দিলে চাকা রোল করবে। ভাই আস্তে আস্তে এক্সিলেটর দিই ভাই, হ্যাঁ সব বলি করি, কিন্তু সমস্যাটা হইতেছে কি আস্তে আস্তে এক্সিলেটরটা দিলে গাড়ি পিছন দিকে টানবে। যাদের গাড়ির ইঞ্জিন বড় তারা বুঝতে পারে। আমার গাড়ির হইতেছে V6 ইঞ্জিন, তো অলওয়েজ আমি ফেস করি অনেক বেশি প্রবলেম। ওই দেখেন সাগরে নেমে গেছি, কিন্তু সাগরে কিন্তু নেমে গেছি। ওই যে ছোট ছোট জাহাজ দেখা যাচ্ছে, হ্যাঁ এগুলো গাড়ি মনে করেন না, জাহাজের পিছনে এরকম লাইট থাকে, সামনে পিছনে লাইট থাকে। আচ্ছা একবার চিন্তা করেন কোনো জাহাজের পিছনে এরকম ব্যাক লাইট, তারপর রিভার্স লাইট আছে, পিছনে যাচ্ছে রিভার্স লাইটে। আসলে চিন্তা করে না ইঞ্জিনিয়াররা, বোকা ইঞ্জিনিয়ার। এই দেখেন পানির স্রোত, এখন আবার ছোট একটা নদী দিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হইতেছে এরকম। আর আমাদের এখানে যে শপিং মলগুলো আছে ওগুলা এরকমই উপরে দিয়ে যখন উঠি পার করি বৃষ্টির দিনে, তখন এই প্রবলেমগুলো ফেস করতে হয় আমাদের। দেখেন মানুষ এভাবে ফার্নিচার ফার্নিচার বাইরে পালাই দিয়ে যাবে, আমরা যারা গরিব তারা টোকায়নি। ও মিনিটস আপনারা চাইলে কেটে কেটে দেখতে পারেন। আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি রাস্তাগুলো কেমন অস্ট্রেলিয়া সিডনিতে। যদিও ক্লিয়ার না বৃষ্টির কারণে। আমি সচরাচর আসি না, মাঝে মাঝে এরকম কিছু অ্যাডভেঞ্চার টাইপের কিছু দেখলে আমি ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ওই দেখেন কি স্পিডে আসতেছে। আমি একটু যাই, এটা আমারটা দেখবেন না আপনারা। খুব সাবধানের সাথে গাড়ি চালাতে হয়, মানে যে কোনো ইনসিডেন্ট যে কোনো সময় করতে পারে। খুবই রিস্ক, হাই রিস্ক, এবং সবাইকে স্কিলফুল হতে হয় 100% রাস্তা গাড়ি নিয়ে ঘুরতে গেলে। আমি আমার অস্ট্রেলিয়ান NSW লাইসেন্স, ফুল লাইসেন্স আনরেস্ট্রিক্টেড, অনেক কষ্ট হয়েছে এই লাইসেন্স পাইতে। আমার 2বার পরীক্ষাও দেওয়া হয়েছে আমার মনে আছে, কিন্তু
এই জায়গাও ফটকামি আছে, এই জায়গায় যারা হইতেছে ওই যাদের দিয়ে বিভিন্ন ইনস্টিটিউট আছে, ওরা হইতেছে এরকম ছোট ছোট অর্গানাইজেশন খুলে বসছে, গাড়ি চালানো শিখায়। তো ওরা এরকম মনে করেন আপনাকে আওয়ার বেস এখানে প্র্যাকটিস করাবে, শিখাবে কিভাবে চালাইতে হয়। হ্যাঁ, তো তারপর হইতেছে আপনি টেস্ট দেবেন, ওদের গাড়ি আবার আলাদাভাবে ভাড়া করতে হয়, তারপর হইতেছে আপনি টেস্ট দেবেন। বাট দ্য প্রবলেম ইজ ওদের গাড়ির না, আমি দেখছি ওদের গাড়ি থেকে আমি কিছু প্রবলেম পাইতাম। আমি এক্সিলেটর না দিলে ওদের গাড়ি দৌড়াইতে দৌড়াই। তো প্রথম আমি ফেল করছিলাম হইতেছে আমি ঘাড় নাড়াচাড়া নাকি কম করছি, এটা ফল্ট হিসেবে পাইছে। হ্যাঁ, তো ঘাড় নাড়াচাড়া কম করার কারণে আমার ফেল দিয়ে দিচ্ছিল। তো সেকেন্ড টাইম আমি যখন পরীক্ষা দিছি আমার সব কিছু এভরিথিং ফাইন। আমি গাড়িটা হইতেছে এখন পার্ক করতে যাব, তখন আনওয়াইজ দেখলাম গাড়িটা এক্সিলারেটর হাত করে বেড়ে গেল, আমি নিজেও পারা দিই। পরে দিয়ে ওটা 50 জন ছিল, 55 উঠে গেছে। ওই একটা রিজনের কারণে ওটা ওইবারও ফেল করছে। পরে থার্ড টাইম আমি আমার নিজের গাড়িতে আমি পরীক্ষা দিচ্ছি, সব কিছু বাদ একদম নিজের গাড়িতে পরীক্ষা দিলাম, এবং প্রায় 35 মিনিটস সে আমার খুব ডিফিকাল্ট, সে আমাকে বলছিল যে তোমার ডিফিকাল্ট টেস্ট, যেহেতু ফুল লাইসেন্সের জন্য দিতেছ। পরে দিয়ে আমি পরীক্ষা দেওয়ার পর আমি ড্রাইভিং লাইসেন্স পাইলাম। তাও আমি রকডেল থেকে পরীক্ষা দিচ্ছিলাম, ওখান থেকে কেউ টেস্ট দিতে চায় না। তো আমি ওখানে চাকরি করতাম, আমি জব করতাম কেমিস্ট্রি ল্যাবে, আমার জন্য ওই রকডেল প্লাজায় বেস্ট ছিল, এই জন্য ওইখান থেকেই আমি পরীক্ষা দিয়েছিলাম। এখানে সবচেয়ে বড় ব্যাপার হইতেছে হঠাৎ ফাইন চলে আসে, কোনো একটা ভুল হইলেই ফাইন। এবং ফাইনটা হচ্ছে আপনার সার্ভিস NSW একটা অ্যাপ্লিকেশন আছে এই নামে, ওখানে অটোমেটিক চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি ভুল না করেন তাহলে আপনি আপিল করতে পারবেন। বাট আপনার অ্যাবসেন্সে যদি কেউ গাড়ি চালায়, ঠিক আছে, তাদের ডকুমেন্টেশন নিয়ে সেটা দিয়েও আপনি আপিল করতে পারবেন যে আপনি গাড়ি চালান না, এরকম আর কি। বাট যেটা বুঝাইতে চাইছি সেটাই তো সব ভুলের কারণে ফাইনগুলো এত বড়, মানে হিমশিম খাইতে হয় ফাইন দেখতে। আমার এখনো মনে আছে, আমি যাবো বামে, আমি ডানে যাচ্ছি, আমি ফাইন খাইছিলাম, গাড়ি রাখছিলাম। বাট আসলে রাখছিলাম 5 মিনিটের, কারণ 5 মিনিটও না, খুব কম সময়। মানে আমি রাস্তার এপাশে আসছি রেখা, তো খেয়াল করতে পারিনি এটা লোডিং জোন। মানে আমার একটা গাড়ির পরেই যেমন আমার পার্কিং ছিল, মানে আমার গাড়িটা একটু সামনে আগে রাখা দরকার ছিল, ওটা খেয়াল করতে পারিনি। সাইনবোর্ডটা উল্টা ছিল, অন্যদিকে অ্যাঙ্গেল করা ছিল। তো আমি রাস্তা পার হইলাম মাত্র, আর দেখি যে পুলিশ সামহাও আমার গাড়ির সামনে যে লোকেরা মানে একদম ছবি তুলতে যেতেছে। তো আমি বুঝতে পারছি যে ফাইন হয়ে গেছে। পরে যে দেখলাম 215 অস্ট্রেলিয়ান ডলারে ফাইন পেলাম। তো এটা আর চেস করি নাই, কারণ এটা আমারই ভুল ছিল, ভুল করা যাবে না। এখন যে জোনে চালাচ্ছি এটা হচ্ছে 70 জোন, বাট বৃষ্টির কারণে সবাই স্লো করে গাড়ি চালাচ্ছে। মনে হয় কি বালতি দিয়া পানি উড়ায় মারতেছে, ওই যে অবস্থা। এই শালার ভাই কত বড় খারাপ।
আজকে আমি যাইতে পারতেছি না, বিদায় আমার বালতি দিয়ে পানি মারতেছে। আপনারা দেখেন নাই, দেখবেন খারাপ দেখেন। রাস্তার ওই পাশ দিয়ে যখন গাড়ি যায়, রাস্তার মানে পানিটা তো হইতেছে রাস্তার কর্নারের সাইডে এসে পড়ে থাকে, তখন ওরা যখন জোরে চালায় যায় তখন মনে হচ্ছে বালতি দিয়ে পানি উড়ে মারতেছে। ওই যে ওইভাবে পানি ছিটা ছিটা আসে, আরো জোরে আসে। অস্ট্রেলিয়া মেন ব্যাপারটা হইতেছে কি যে এই দেশের ওয়েদার আপনি কোনো অবস্থাতে মাইনা নিতে পারবেন না। যখন তখন রোদ, যখন তখন বৃষ্টি। তবে এখন আমাদের এখানে ঠান্ডা, উইন্টার, তার মধ্যে বৃষ্টিটা চিন্তা করেন কি অবস্থা ফালতু না। রাশিয়াও দেখতাম বৃষ্টি হইতো কিন্তু স্নোফল হতো, ওই জায়গায় তো আরেক গাড়ি সমস্যা সব জায়গায় আছে। আর বাংলাদেশে তো প্যাক হয়ে যায়। আর বন্যা হয়ে যাবে, নাহলে প্যাক হয়ে যাবে। এই রাস্তা 70 স্পিড জোন, বাট আমরা 40 স্পিডে চালাচ্ছি। দেখেন অবস্থা। এই রাস্তাটা কিন্তু হিউজ উপরে, অনেক উপরে রাস্তাটা। পানি এখানে জমার প্রশ্নই আসে না, কিন্তু কি পরিমাণে বৃষ্টি হইতেছে দেখেন। কি ঢাল সামনে দেখেন, অবস্থা ঢালের মধ্যে দিয়ে নামতেছে। এটা আসলে খালি চোখে না দেখলে বোঝা যায় না। আর আপনাদেরকে যখন দেখাই মনে হয় কি আপনাদের সাথে আছি, এভাবেই সারাদিন থাকতে হয় বোবার মতো। লাইভ বাসা যাবো, বউ বাচ্চার সাথে কথা বলবো, এছাড়া কথা বলার কোনো ওয়ে নাই। মোবাইলে টাচ করা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না, মোবাইল ধরা যাবে না, ড্রাইভিং অবস্থা। আজকে আসলাম এই জায়গায় একটা পার্সেল দেওয়ার জন্য। ওয়েদার ভালো থাকলে এইসব এরিয়াতে এসে মজা আছে। যদিও সিনারি দেখার টাইম নেই, এত সুন্দর সিনারি দেখার কোনো টাইম নেই। কাজ কাজ কাজ। ডিফিকাল্ট হইতেছে কি স্টুডেন্ট, এখানে যারা আমরা স্টুডেন্ট এদের জন্য রেস্ট্রিকশন, কাজের রেস্ট্রিকশন, হ্যাঁ, স্টাডি কস্ট, আবার যারা ফ্যামিলি পার্সন, মানে সব কিছু মিলায় ঝিলায় অনেক ডিফিকাল্ট।
বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যায় না, লাইন। এই গাড়িটা চললে মনে হয় বৃষ্টি আরো বাইরে যায় এরকম। আমার হাতে চা আছে, আমি এরকম ফ্লাক্সে চা নিয়ে বেরি, মোবাইল ধরা যাবে না। এই যে এরকম কিন্তু ড্রিঙ্কিং নট অ্যালাউড ডিউরিং ড্রাইভিং। জানা যাবো এআই সেন্সর ক্যামেরা আছে প্রতিটা ট্রাফিকই, ম্যাক্সিমাম ট্রাফিক। তো ওরা আবার এআই জেনারেট করে যে কে সিট বেল্ট পরে নেয়, অটো ডিটেকশন করে, তারপর হচ্ছে কেউ পানি খাচ্ছে কিনা, তারপর কেউ মোবাইল চললো কিনা, ওটা এআই ডিটেকশন করে ফাইন দেওয়া যায়। তো বাংলাদেশে যদি এরকম ফাইন সিস্টেম থাকতো, ডিআরটিএর কর্মীগুলো রাতারাতি অস্ট্রেলিয়ায় কানাডায় বাড়ি ঘর কইরা বড়লোক হয়ে যেত। এই যে আজকে সকালবেলায় ব্রেকফাস্টের সময় দেখলাম একটা ভিডিও, দেখলাম বাংলাদেশে রেসিং চালু করছে। আরে ভাই, রেসিং যে চালু করছো ভালো কথা, তোমরা ভালো করে খোঁজ নিছো যে যারা এগুলার ড্রাইভিং লাইসেন্স আছে নি? এখানে সাংবাদিক দেখলাম কি প্রশ্ন করছে যে কি কি দরকার হয়। সর্বপ্রথম বলে যে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, আমাদের একটা ফি দিতে হয়। ড্রাইভিং লাইসেন্সের কথা একবারও গেল না, যে যে চালাবে, যে রেস খেলবে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। হ্যাঁ, সে বলে যে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, আমাদের ফি দিতে হয়। আমার হাসি হয়েছে, ভাই রেস খেলবি এইসব মানুষগুলারে নিয়ে যাদের ড্রাইভিং লাইসেন্স দেয়। এই অবস্থা। আর বাংলাদেশে তো এমন অবস্থা, এখন একটু ভালো, ডিজিটাল কার্ড করতেছে এই সেই হ্যান। তো যেটা বলতে নিছিলাম, জায়গায় আমাদের দেশে মাঝখানে দেখলাম যে বিআরটিএ মানুষগুলা যারা কর্মী, এরা টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেয়। ভাই এই কাজ করে তুমি আজকে যারা টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দিবা, সে কোনো না কোনো বাবা মার সন্তান। হ্যাঁ, তারপর হচ্ছে অথবা কোনো একটা মানুষে দিছো, সেই মানুষের একটা ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, সে টাকা লোভে পড়া, টাকা ইনকামের লোভে পড়া সে হয়তো তোমার থেকে ড্রাইভিং লাইসেন্সটা কিনে নিল, কষ্ট মষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ড্রাইভিং লাইসেন্স কিনে নিল। রাস্তায় যখন নামবে, সে বাস দুর্ঘটনায় 20-30 জন মানুষ মেরা ফেলতেছে, সে নিজে মারা যাচ্ছে, তার ফ্যামিলিটারে সে এতিম বানায় দিল। ইভেন তার সাথে যারা মারা যাচ্ছে তারা শেষ হয়ে গেল, কতগুলা ফ্যামিলি শেষ হয়ে যেতেছে তোমাদের বিআরটিএ এইসব অপরাধের কারণে। একবার চিন্তা করো না ভাই, এগুলা তুমি যে ধর্মেরই হোক, ঠিক আছে, উপরওয়ালার কাছে তোমার এইসব হিসাবগুলা দিতে হবে পাই টু পাই। তুমি এই দুনিয়াও এইসব হিসাব দিবা, আর তুমি মরার পরে তো হিসাব দিবাই। যাই হোক, ও তারপরে কাছে তো তারা আবার ভালো, মানে আল্লাহর কাছে বাঁচলেই তো ক্ষমা হয়ে যায়। তারা হজ করে, টাকা পয়সা কামাই করে, হজ করে একদম পূর্ণ হয়ে যায়। ভাই এগুলা করবো না, অপরাধ কমাও। বাংলাদেশে এটা অপরাধ খুবই খারাপ, দুর্নীতি, এটা তো আছে। আর এটা আছে এই যে খাবারের ব্যবসা, খাবারের ভেজাল দেওয়া, তাই এগুলা ছেড়ে দেবো। আর কত করবা খাবারের ভেজাল দেওয়া? দিন শেষে দেখো তোমার প্রফিট ওইটাই হইতেছে, তুমি
এতটাই বরকত দিয়ে দিবে যে তুমি বেচা শেষ করতে পারবে না। সেদিনও দেখলাম কলার মধ্যে কি ধরনের, আরে বাবারে বাবা, কেমিক্যাল মিলাইয়া কলা পাকায় ফলায়, আরে বাবা, ন্যাচারাল ফুড। এবং এটা আমাদের বাংলাদেশে এত সুস্বাদু, এত ভালো মানের চাষ হয়, কি দরকার আছে এগুলো করার? কোনো মানে আছে? যাই হোক, অনেকে মনে লেগে গেছে, সরি ভাই, করো খাও, আমার কি। আমরা অলমোস্ট চলে আসছি। মূলত এখন আমি রোপেলে যেতেছি, আমি হালকা হালকা কিছু খাবো। এখন আমাদের এখানে টাইম অলমোস্ট 2:30, খাইতে হবে। আমি আবার দুইটা ব্যাপার খুব সচেতন, খাওয়া দাওয়া না খেলে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে ঘুম ক্লিয়ার হইতে হবে আমার। আমি আধা ঘন্টা যদি ঘুমাই তাহলে আমার ঘুম ক্লিয়ার হবে। অস্ট্রেলিয়ায় মূলত ফুড বিজনেস খুবই খুবই ভালো, মানে হিউজ চলাচলে, এক্সেপ্ট উইন্টার একটু স্লো হয়। বাট সিজনাল বিজনেস কেউ যদি করে, খাবারের ব্যবসা তো আর সিজনাল করা যায় না, করলে ফুল সিজন করতে হয়। বাট ফুড বিজনেসের জন্য বেস্ট, খুবই চলে। মানুষ এখানে খিদার চোটে কি খায় ভাই, আবল তাবল খায়, মানে কি বলবো। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমার একটু টাকা দিতেন, আমি খাবারের ব্যবসা করতাম, এখানে মানুষের ভালো জিনিস খাওয়াইতাম। আমি এখানে আসছি আইটি শেষ করে, তারপরে হচ্ছে কিচেন সার্টিফিকেট কো আর হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ালেখা করতেছি এখন। তো দেখি আমাদের রান্না বান্না শিখায়, এগুলা খেয়ে পেট করে সব হচ্ছে ডায়েট ফুড। এদেশের মানুষ ডায়েট খুব বেশি করে। আমরা বাঙালি ডায়েট বুঝি না, আমরা খাওয়া আগে, যারা জিম করে এরা আরো বেশি করে রাখে। কিসের ডায়েট ভাই? জানতে চাইছিল যে এই জায়গায়, এই দেশে গাড়ি, প্রপার্টিস, এগুলোর দাম কেমন। প্রপার্টিসের দাম এখন বেশি, আর গাড়ি সস্তা। ব্র্যান্ড নিউ যেগুলো একদম মার্কেটে আছে ওগুলো একটু ঠিক আছে, বাট এখানে তো ওরকম ট্যাক্স নেই। বাট হ্যাঁ, ইউরো কারগুলো কিনতে গেলে হইতেছে মেনটেন্যান্স কস্ট অনেক বেশি জাপানিজদের তুলনায়। আর এই জায়গায় মানুষ খুবই লাক্সারিয়াস লাইফ লিড করে। দেখা গেল খালি চেঞ্জ করে। প্রতি বছর নিউ আইফোন, নিউ স্যামসাং নিতে হবে। আর গাড়ি দেখা গেল সর্বোচ্চ 2-3 বছর চালায় তারপর সেল করে দেয়, হাফ প্রাইসে সেল করে দেয়। অস্ট্রেলিয়ান ইকোনমিক্স খুবই স্ট্রং, কারণ ওদের 200 বছর পুরনো ইকোনমিক্স স্ট্র্যাটেজি।
33 মিনিটের রাস্তা, 33 মিনিটই লাগতো। আমার 33 মিনিট একটু ক্রস করছে, কারণ এটা স্লো ড্রাইভ করছে। স্পিডিং বৃষ্টির মধ্যে ঠিক না। আমার খুব বিরক্তি লাগতো আজকে সে ওই জায়গা থেকে আসতে, তো সামহাও আপনাদের সাথে কথা বলতে বলতে আসলাম। আমি একতরফা কথা বলছি, আপনারা কমেন্টস বক্সে দেখেন। আমি একতরফা কথা বললে মনে হয়েছে না আপনাদের সাথে কথা বলতে বলতে আসছি, অনেক কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। কারো কোনো গাইডলাইন্স লাগলে বললেন, যতদূর জানি বলার চেষ্টা করবো। এই তো রকডেল চলে আসলাম। এটা হচ্ছে মসজিদ আমাদের রকডেলের। এই যে এটা এই মসজিদের সামনে যেতেছি, আলহামদুলিল্লাহ। এই তো পার করবো এখানে। দেখি কি খাওয়া যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার কোনো একটা এরিয়াতে। আসসালামু আলাইকুম, ভালো